দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্টে। সাম্প্রতিক বিষয় নিয়ে চ্যানেলের বিশেষ আয়োজনে আপনাদের সাথে আছি আমি সানজিদা তন্নি। আজ আমরা আলোচনা করব ঐক্যমতের সংলাপ। আলোচনার জন্য স্টুডিওতে আছেন এহসান মাহমুদ, সাংবাদিক এবং কথাসাহিত্যিক। শুভেচ্ছা এবং স্বাগত আপনাকে। ধন্যবাদ। জি, আমি ঐক্যমতের কথা বলছিলাম। 20 আগস্ট বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত কমিশনের বৈঠক শুরু হবে। এর আগে আমরা জানি যে 5টি গুরুত্বপূর্ণ যে সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিয়েছে তার ভিত্তিতে 37টি রাজনৈতিক দলকে পাঠানো হয়েছে যে তারা কোন কোন বিষয়ে ঐক্যমত হতে পারবেন সেরকম একটি বিষয়। সামগ্রিক বিষয়টি কি আমাদেরকে একটু বলবেন কিনা? জি ধন্যবাদ। সেটা হচ্ছে এই বিদ্যমান পরিস্থিতিতে আমরা জানি যে 5ই আগস্টের পরে 8ই আগস্ট নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো এবং সেই সরকারটি গঠন হওয়ার পরেই ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো সেই সরকার গঠন হওয়ার পরে মানুষের একটা আশা এবং একটা প্রত্যাশা তৈরি হয়েছে বাংলাদেশকে ঘিরে, এবং সেই প্রত্যাশাটা হচ্ছে গিয়ে যে বাংলাদেশকে একটা বদলে দেওয়ার সম্ভাবনা এবং একটা সুযোগ হিসেবে মানুষ দেখছে। সেই জায়গায় কেউ কেউ বলছে যে রাষ্ট্রকে সংস্কার করতে হবে, অর্থাৎ বাংলাদেশকে সংস্কারের একটা স্বপ্ন বাংলাদেশের মানুষের আছে। বিশেষ করে 5ই আগস্টের যেই ঘটনা, এর আগের যেই জুলাই আগস্টের যে অভ্যুত্থান এবং যার ফলশ্রুতিতে আওয়ামী লীগের পতন হলো এবং আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়ে গেল, এবং এই বিদ্যমান অবস্থায় এটি যাতে আর বাংলাদেশে যাতে পুনরাবৃত্তি না ঘটে, যাতে কোনো সরকারের পক্ষে যাতে আর যাতে ফ্যাসিবাদী হয়ে না উঠতে পারে, কেউ যাতে তার স্বৈরাচারী আচরণ যাতে জনগণের সাথে আর না করতে পারে, এরকম নানা কিছু বিষয়, বিশেষ করে বাংলাদেশের গত 53 বছরের যেই ইতিহাস, 53 বছরের 71 থেকে আমরা যদি 2024 পর্যন্ত যদি ধরি, এই সময়টাতে বাংলাদেশের আদালত, বাংলাদেশের বিচার ব্যবস্থা, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়গুলো থেকে শুরু করে সব জায়গায়, বিশেষ করে ব্যাংক থেকে শুরু করে সব জায়গায় তো এক ধরনের একক কর্তৃত্ব বা একক নেতৃত্ব দ্বারা পরিচালিত হতো। এই জায়গাগুলো তো বাংলাদেশের মানুষের একটা প্রত্যাশা তৈরি হয়েছিল, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ছিল একটা সংস্কারের রূপরেখা। আমি একটু যোগ করতে চাই যে আমরা তো জানি যে প্রত্যেকটি প্রতিষ্ঠান ভেঙে গেছে এবং এই সংস্কারগুলো তো অনেক বেশি সংস্কার। এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই সকল সংস্কার করবে কিনা? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলেছেন যে সংক্ষিপ্ত সংস্কার করলে ডিসেম্বরে নির্বাচন হবে আর একটু বৃহৎ পরিসরে করলে জুনের মধ্যে নির্বাচন হবে। আচ্ছা প্লিজ, সংস্কার ব্যাপারটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া, মানে পুরাতন কথা হলেও এটা চিরন্তন সত্য। মানে আপনি এখন এই যে আমার হাতে যেই কলমটি আছে, আমি একই উদাহরণ বারবার যদি দিতে চাই, এই কলমটি একসময় এরকম ছিল না। এই কলমের আগে আমরা দোয়াত ছিল, এর আগে পাখির পালক দিয়ে লেখা হতো। সংস্কার পরিবর্তিত উপায় আমরা আজকে যে এখন 0.5 জেল দিয়ে আমরা লিখছি। তো এখন আপনি কোন সংস্কার করবেন, কতটুকু করবেন এবং কাদের জন্য সংস্কারটা করবেন, সেই সংস্কারের জন্য আপনি এখন সক্ষম কিনা, এটার উপর ডিপেন্ড করছে এখন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার। যেটা আমরা বলছিলাম আপনার আগের প্রশ্নের দিকে যদি আমি ফিরে তাকাই, সরকার যখন দেখলো যে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কার করতে হবে, সেই জন্য তিনি 11টি কমিশন গঠন করলো। সরকার বিভিন্ন জায়গা থেকে সেরা সেরা লোকজনকে এনে, আমি বলবো যে সংস্কার কমিশনগুলো ভালোই হয়েছিল, আমি বলবো এটা সরকারের একটা সদিচ্ছা ছিল। এখন সেই সংস্কার কমিশনগুলো কিভাবে কাজ করবে, ইতিমধ্যে 5টি সংস্কার কমিশন তদন্ত রিপোর্ট জমা দিয়েছে, আরও বাকি 8টি দিয়েছে, আরও বাকিগুলো দিবে সামনের দিকে, আমরা আশাবাদী শীঘ্রই দিবে। এখন এই সংস্কার কমিশনগুলো যেই রিপোর্টগুলো দিয়েছে অলরেডি, তার ভিত্তিতে এখন এই কমিশনের প্রতিবেদনগুলো তো আপনার মানুষের প্রতি আপনি অ্যাপ্লাই করতে হবে। এখন অ্যাপ্লাই করবেন আপনি কিভাবে? এটার জন্য তো রাজনৈতিক দল লাগবে, মানে যারা বাংলাদেশের নাগরিকের, যারা প্রত্যক্ষ ভোটে যারা নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসবে, সেই রাজনৈতিক দলগুলোর তো একটা অনুমোদন লাগবে। কারণ রাজনৈতিক দলগুলো সরাসরি হচ্ছে গিয়ে জনগণের সাথে মানে জনগণের কাছে তারা দায়বদ্ধ আছে। রাজনৈতিক দলগুলোর এই অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু জনগণের প্রতি দায়বদ্ধ নাই একদম ট্রুলি। আমি যদি বাংলাদেশের যে সংসদীয় গণতন্ত্রের ব্যবস্থা বলি, সেই জায়গা থেকে আমি যদি বলি, হ্যাঁ তাদের দায়বদ্ধ আছে এটা, যে তারা একটা বিশেষ ব্যবস্থায় এই দায়িত্বটি তারা পেয়েছে, বাংলাদেশের মানুষ তাদের হাতে দায়িত্ব দিয়েছে। এখন এই সংস্কার যদি আপনি করতে চান, তাহলে কতটুকু সংস্কার আপনি করবেন? এখন আমাদের যে অবস্থা চলছে, এখন আপনি যেই বিদ্যমান অবস্থা, কোন সংস্কারটাকে আপনি সবার আগে আপনার অগ্রাধিকার দিতে হবে। এখন আপনার যদি হাতে গায়ে যদি ক্যান্সার হয় শরীরে, আর একদিকে আপনি বিলেটে আঁচড় লেগে আপনার শেভ করতে গিয়ে আপনার রেজারে গাল আঁচড় লেগেছে, আপনি কোনটার চিকিৎসা আগে করবেন বা কোনটা আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে আপনার কাছে? ওইটার জন্য আপনি ক্যান্সার সারানোর জন্য আপনার দীর্ঘমেয়াদী চিকিৎসা দিতে হবে, এটা আপনাকে বুঝতে হবে।
এখন সেটার সক্ষমতা এখন আছে কিনা। এখানে আমি একটা প্রশ্ন যোগ করি যে কারো মনে হতে পারে যে গাল কেটে গেলে এখান থেকে রক্ত দ্রুত বের হচ্ছে, এটাকে আগে বন্ধ করা দরকার। কারো মনে হতে পারে যে ক্যান্সারের জন্য কেমোথেরাপি দেওয়া দরকার। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তো কখনো ঐক্যমতে আসতে পারে না, সেটা আমাদের জন্য দুর্ভাগ্য। বর্তমান বিভিন্ন রাজনৈতিক দল, যেমন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচন বিলম্বিত হয় এমন কোনো সংস্কার হবে না, তারা নির্বাচনের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। সেখানে কি আপনি মনে করেন তাদেরকে যে টিক চিহ্নগুলো দিতে বলা হয়েছে, একমত, একমত নয়, আংশিক একমত, মানে কতটুকু একমত হতে পারবে? আচ্ছা, এখানে বলি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের একবারই হয়েছিল কাছাকাছি, সেটা হচ্ছে গিয়ে 90-এ যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল এরশাদের পতনের প্রাক্কালে। সেই সময় রাজনৈতিক দল তিন জোটের যে রূপরেখা ছিল, 3 জোটের রূপরেখা ছিল, তার ভিত্তিতে বাংলাদেশ কেমন হবে, তারা সেটা গণতান্ত্রিক বাংলাদেশ কেমন হবে সেটার একটা রূপরেখা ছিল। যদিও সেই রূপরেখা পরবর্তীতে আমাদের পূরণ হয়নি, না, তার ফলশ্রুতিতে কিন্তু 91-তে নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া এসেছিলেন বিএনপির প্রধান হিসেবে, এবং সেই দল এখন এসে বলছে যে তারা কতটুকু সংস্কার চায়। আপনি যেটা বললেন, এখন কোন সংস্কারটুকু আপনি নির্বাচিত সরকার করবে আর কোন সংস্কারটা হচ্ছে কি অন্তর্বর্তীকালীন সরকার করবে। এখন এই আপনি দেখেন দেশের কিন্তু এখন দ্রব্যমূল্যের অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং এই অবস্থাগুলো কিন্তু নাজুক। দেশে এক ধরনের কিন্তু মবের রাজত্ব কায়েম হয়েছে। আমরা যদি বলি হ্যাঁ, কেউ কিছু হলেই একইভাবে দেশে ধর্ষণ, রাহাজানির কথা, ছিনতাইয়ের ঘটনা দেখা যাচ্ছে, এবং এটা নিয়ন্ত্রণ করতে গিয়ে আমরাই কিন্তু আবার আইন হাতে তুলে নিচ্ছি। আবার আমরাই পাল্টা হচ্ছে কি আমাদের মতো কেউ দেখলাম যে গণপিটুনিতে মানুষ মেরে ফেলছে। এখন বাংলাদেশে আপনি এই যে গণপিটুনি দিয়ে মানুষ মেরে ফেলা কিংবা গণজমায়েত করে কারো ফাঁসি চাওয়া, এই কালচারটা কিন্তু আওয়ামী লীগের আমলে শুরু হয়েছিল। এই বিষয়গুলো নিয়ে আমি শুনবো। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে যুক্ত হলেন নীলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য, স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। আপনার শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ঐক্যমতের সংলাপ নিয়ে কথা বলছিলাম এবং আপনাদের বিএনপির পক্ষ থেকে সেখানে বলা হয়েছে যে নির্বাচিত সরকাররাই রাষ্ট্র সংস্কার করবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে আমরা প্রথম থেকে বলে আসছি যে আমাদের অনেক প্রত্যাশা, অনেকগুলো সংস্কার কমিশন রিপোর্টও দিয়েছে, এবং কোন সংস্কারগুলো এই বর্তমান সরকার করবে, কোন সংস্কার নির্বাচিত সরকার করবে, এ নিয়ে এক ধরনের দোটানা রয়েছে। কি বলবেন, নির্বাচিত সরকারকেই কেন সকল সংস্কার করতে হবে? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা, অভিনন্দন, আমার সহালোচককে শুভেচ্ছা। দেখেন, গণতান্ত্রিক দেশটা তো গণতান্ত্রিক দেশে আপনার সংস্কার বলেন যেটাই বলেন গণতান্ত্রিক সরকারের হাত দিয়ে হবে। এখানে অন্য সরকারের এটা ফাইনালাইজ করার কোনো রকম ক্ষমতা নাই। যদিও ওনারা সংস্কারের একটা করে অ্যাডভান্স করছে, দেখাচ্ছে, কিন্তু এটা পাশ করানোর জন্য আপনার সংসদে হাজয়যুক্ত হয়েছে, এটা 3 বার বলতে হবে, এর বাইরে কোনো রকমই সম্ভব না। আপনারা 7 মাস আগে যে কথাটি বলেছেন এবং বর্তমানে যে কথা বলছেন, এর মধ্যে কিন্তু অনেক অমিল রয়েছে। অমিল আমি এই অর্থে বলবো, এখন আপনারা অনেক ক্ষেত্রেই বলছেন, আপনাদের স্থায়ী কমিটির সদস্যরা বলছেন যে আমরা কোন সংস্কারগুলো করব বা তাদের কোন সংস্কারগুলো মানব সেটিও আমরা ভেবে দেখব। মানে কি হলো তাহলে বিষয়টি? দেখেন, 7 মাস আগে আমরা যা বলেছিলাম এখন আমরা একই জায়গায় আছি। তারা এত বেশি হঠাৎ করে অ্যাডভান্স হয়ে গেছে যে যা করা দরকার তাও করছে, যা করার দরকার না তাও করছে। তো তখন তো আপনার মনে করিয়ে দিতে হবে যে এটা আপনার কাজ না, আপনি অন্তর্বর্তীকালীন সরকার, এটা গণতান্ত্রিক সরকারের কাজ। আপনি হয়তো হেল্প করতে পারেন, কিন্তু আপনি সংস্কারকে সফলতায় নিয়ে যেতে পারেন না। এটার জন্য নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না। তো নির্বাচিত সরকারের জন্য তারা কিন্তু বিভিন্নভাবে সুযোগ খুঁজছে যাতে নির্বাচিত সরকার না হয়, তারা নিজেরা সংস্কার করে। কেন? ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য? অবশ্যই, এখানে বলার কোনো অপেক্ষাই থাকে না। আপনি দেখেন যে সরকারি ছত্রছায়ায় যে কিংস পার্টি যারা, তারা কয়েকদিন আগেও কিন্তু বলেছে তারা কিংস পার্টি না, তারা নিজেরাই করে। কিন্তু আপনি দেখেন যে একটা সরকারে তারা 4-5 মাস 6 মাস থাকলো, তারপরে পদত্যাগ করে তারা নতুন দলে যোগদান করলেন। তো এই যে নতুন দলে যোগদান করলেন, এটা কিন্তু এটা ইন্টারিম গভর্নমেন্টের কোনো লয়ের মধ্যে পড়তে পারে না, এটা পারে না। তারপরে ধরেন ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার, উনি কিন্তু এই ছাত্রদের পক্ষেই আছেন। বিভিন্ন সময় বলেছেন হ্যাঁ এরা একটা দল করতে পারে, এই সেই।
পক্ষে অত করে না, কথা এরকম তো বলেছেন। রয়েছে। ধরেন আমি যদি বলি বাংলাদেশের আওয়ামী লীগ থেকে কোনো একজন নেতা তিনি বিএনপিতে অনেক সময় যোগদান করেন, বিএনপি থেকে অন্যান্য রাজনৈতিক দলে যোগদান করেন, সেটি তো হয়ে থাকে। বর্তমান সরকারটি তো রাজনৈতিক সরকারও নয়, একজন যোগদান করলো একাধিকজন যোগদান করলো, তাতে কি এসে যায়? এটা কিন্তু আওয়ামী লীগ বিএনপির ব্যাপার না, এটা সরকারি দল আর বিরোধী দলের ব্যাপার। কারণ এখন কোনো রাজনৈতিক সরকার পাওয়ারে নাই। এখন যে সরকার আছে সে হচ্ছে জনগণের একদম একটা সহযোগিতা সরকার, যেটা খুব আর্লিয়েস্ট পসিবল তারা নির্বাচন দিতে বাউন্ড। এই কথাটা তারা বলে এসছিল যে তারা একটা গ্রহণযোগ্য আপনার নির্বাচন দিবে, যে নির্বাচনে যেটা পতিত সরকার, পতিত স্বৈরাচ সরকার যা করেছে সেটা হবে না। তো এখন দেখা যাচ্ছে পতিত স্বৈরাচ সরকারের কণ্ঠ যেটা, এই সরকারের কণ্ঠ একই। সরকারি দলের কণ্ঠগুলোর কোনো চেঞ্জ হয়, ওঠানামা করে না। তো এটা তো দুঃখজনক। জি, এটা দুঃখজনক। আমি ফিরবো এই বিষয়গুলো নিয়ে। জনাব এহসান মাহমুদ, আপনার কাছে জানতে চাই, অনেকগুলো বিষয় আসলে কথা বলার রয়েছে। প্রথমে আমি জানতে চাই যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এবং ইসলামিক খেলাফত নিয়ে মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ড তিনি ভারতে এসেছিলেন 3 দিনের সফরে এবং এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন, এমনটাই এনডিটিভি এবং ভারতীয় গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। আসলে কি বাংলাদেশের সংখ্যালঘুদের কি পরিমাণে নির্যাতন হচ্ছে তার প্রকৃত চিত্র তো আমরা জানি, পাশাপাশি ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা হচ্ছে কিনা বাংলাদেশে? আচ্ছা, একটা ব্যাপার হলো গিয়ে যে 5ই আগস্টের দুপুরবেলা বাংলাদেশ থেকে যিনি পালিয়ে গিয়েছিলেন তিনি কিন্তু এখন ভারতে অবস্থান করছেন, এবং তিনি সেখানে পালিয়ে যাওয়ার পরে ভারতীয় গণমাধ্যমের, আমি বলবো যে তাদেরকে গণমাধ্যম বলতে একজন সংবাদকর্মী হিসেবে আমি নিজেও খুবই লজ্জিত। হ্যাঁ, কারণ হচ্ছে তাদের যেই ধরনের প্রোপাগান্ডা আমরা দেখলাম বাংলাদেশে গৃহযুদ্ধের দিকে, বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থান, বাংলাদেশকে হচ্ছে অ্যাম্বাসি বিদ্রোহ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে, এই ধরনের কাল্পনিক এবং এই ধরনের অতিরঞ্জিত মানে একেবারেই প্রোপাগান্ডামূলক যে সংবাদ এগুলো তারা করেছে। তো এগুলো তারা সেই চিন্তা থেকে এগুলোকে গণমাধ্যম আমি বলতে চাই না। কেন বলতে চাই না? ভারতের গণমাধ্যমগুলোর আপনি যদি দেখেন, বাংলাদেশের যেই মূলধারার গণমাধ্যমের আপনি সংবাদগুলো যদি যাচাই করে দেখেন, কিন্তু আমি যদি পার্টিকুলার এনডিটিভির কথাই বলি, সেটি কিন্তু বাংলাদেশের ভারতের মূলধারার ভারতের মূলধারার গণমাধ্যম। এনডিটিভির যে সাংবাদিক তুলসী গ্যাবার্ডকে যে প্রশ্নটি করেছেন, প্রশ্নটা কি করেছিলেন, সেখানে সংখ্যালঘুদেরকে বিষয়ে যেই প্রশ্ন করেছে সেটা তো এই অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে, যেখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, আওয়ামী লীগ চলে যাওয়ার পরে আওয়ামী লীগের আমলে এখানে সংখ্যালঘুরা খুব ভালো ছিল, ব্যাপারটা তো এরকমও না। এবং আপনি দেখেন আরেকটু পেছনে যদি আমরা তাকাই, বাংলাদেশ ৭১-এ স্বাধীন হওয়ার পরে যখন বাংলাদেশের মানুষ যখন মুক্তিযুদ্ধের সময় যখন শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নিয়েছিল, সেই সময় যখন এখানে সংখ্যালঘুরা ছিল, তাদের বাড়িঘর ৭১-এর পরে ৭২-এর পর থেকে কারা সবচেয়ে বেশি ভোগ দখল করছে? আওয়ামী লীগেরা। এটা পুরো ব্যাপারটা ক্ষমতার সাথে জড়িত। মানে ৭১-এর পরে আওয়ামী লীগের হাতে হচ্ছে, আওয়ামী লীগের ভোগ দখলে বাংলাদেশের সমস্ত বেশি সংখ্যালঘুদের সহায় সম্পত্তি, বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে। সেই জায়গায় তুলসী গ্যাবার্ডের এখানে যে প্রশ্ন ভারতীয় গণমাধ্যমে যেভাবে যেটা এসছে, আমি একজন সংবাদকর্মী হিসাবে একদম মানে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এইটি হচ্ছে কি ভারতীয় মিডিয়ার একটা প্রোপাগান্ডার একটা অংশ। আর দ্বিতীয় অংশটি আপনি যদি বলেন যে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা হচ্ছে, আমরা কিছুদিন আগে 2 সপ্তাহ আগে শুক্রবারে দেখলাম যে একটি মিছিল বের হয়েছে তাদের সাদা কালো পতাকা নিয়ে, এবং গতকালকে আমি দেখলাম যে কার্জন হলেও একই ধরনের পতাকা নিয়ে মিছিল, একটি নিষিদ্ধ সংগঠনের। কি বলবেন সেটিকে? আচ্ছা, বাংলাদেশের মানুষ কিন্তু ধর্মপ্রাণ, বাংলাদেশের মানুষ ধর্ম অন্ধ না, কিন্তু এই ধর্মপ্রাণ উগ্রবাদীদের উত্থান হচ্ছে, কিন্তু এই ধর্মপ্রাণ মুসলমানদেরকে আপনি যখন কিভাবে ব্যবহার করবেন, কিভাবে আপনি ধর্মটাকে তাদের সামনে আনবেন, এটা কিন্তু আপনার জরুরি। এখন এদেরকে কারা কোন কাজে ব্যবহার করছে দেখেন, বাংলাদেশের মানুষ এটা কারা এখন এস্টাবলিশ করতে চায় যে বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থান হয়েছে। এটা যারা করতে চায় তারা হচ্ছে গিয়ে যে বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থান হয়েছে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এটা হচ্ছে তারা যারা এটা বললে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগে যাদের লাভ হয়, যাতে বুঝাইতে পারে বিশ্ববাসীকে যেটা তো জনগণের কোনো আন্দোলন ছিল না, কিন্তু স্বতঃস্ফূর্ত জনতার জোয়ার গিয়ে গণভবন, মানে বাংলাদেশ পৃথিবীর ইতিহাসের বিরল ঘটনা যে সরকার প্রধানের বাসভবনে আপনি যে মানে বিক্ষুব্ধ জনতা গিয়ে তাকে ক্ষমতাচ্যুত করেছে।
এবং এই যে জনগণের শক্তিকে যারা অস্বীকার করে এবং সেখানে যারা ষড়যন্ত্র দেখে, তারাই মূলত এখানে এরা বলতে চাচ্ছে যে বাংলাদেশ ইসলামপন্থীদের উত্থান হচ্ছে। এর বাইরে আর অন্য কিছু না, এর বাইরে আর অন্য কিছু না। এটা আপনি স্পষ্টভাবে শ্রীলঙ্কায় ঘটনা ঘটেছে, সিরিয়াতেও পরবর্তীকালে ঘটেছে। আমি একটু আপনার কাছে জানতে চাই, এই যে বলা হচ্ছিল যে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা, আমরা কোনো রাজনৈতিক দলের মানে কোনো রাজনীতির জায়গায় যে যার ধর্ম পালন করবে সেটাই মনে করি, এখানে কোনো ধর্মীয় বিরোধের কথা না, কিন্তু ধর্মীয় উগ্রবাদ বাড়ছে কিনা বাংলাদেশে? দেখেন, বাংলাদেশের মানুষ বিশ্বাস করেন, আমি অনেক দিন রাজনীতির কর্মী, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, তারা ধর্মকে বিশ্বাস করে, ভালোবাসে, কিন্তু প্রচণ্ডভাবে ধর্মভীরু না। তারা তাদের বিবেক দিয়ে কাজ করে। আপনি দেখেন যে কথাটা আজকে পতিত সরকার বোঝানোর চেষ্টা করছে, সেটা তার সময় কয়েকদিন পরে পরে আপনার মনে আছে যে ওইখানে জঙ্গিবাদ উত্থান, জঙ্গিবাদের জন্য রেকি করে এই যে 3 দিন 4 দিন সিলেটে, যশোরে, ঢাকায়, আপনার বিভিন্ন জায়গায় যখনই সরকার বিপদগ্রস্ত হতো ফ্যাসিস্ট, তখনই একটা এই ধরনের কাজ করত। এটা ওই সরকারের কাজ। এবং বাংলাদেশে আমি আপনার বলার জন্য অনেক কিছু বলতে পারি, কিন্তু প্রচন্ডভাবে অসত্য কথা বলাটা ঠিক হবে না। এতে লাভটা কার হচ্ছে? লাভটা হচ্ছে যারা মৌলবাদের ছত্রছায়া থেকে মৌলবাদের উস্কানিতে চলছে, তাদের লাভ হচ্ছে। এবং প্রতিবেশী দেশ যারা মৌলবাদ, নিজেরাই যারা মৌলবাদ, আপনার মনে আছে যে আপনার গুজরাটে কতগুলো মানুষকে মেরে ফেললো তারা, এই মোদি, অথচ সে যখন এই ধরনের কথা বলে তখন এটা হাস্যকর লাগে যে বাংলাদেশে উগ্র ধর্মপন্থীরা বিশালভাবে ছত্রছায়া আছে। আপনার এটা তাদের সাথে যুগসাজশে আমার মনে হয় যে দলটার কথা, যে পতাকার কথা আপনি বলার চেষ্টা করছেন বা আমরা করছি, এটা কিন্তু একটা ষড়যন্ত্র বই কিছুই না, একটা ষড়যন্ত্র বই কিছুই না। একটু ভিন্ন প্রসঙ্গে জানতে চাই, জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে যে মতামত চেয়েছে, বিএনপির পক্ষ থেকে এখনো মতামত দেয়া হয়নি। আপনারা নিশ্চয়ই টিক চিহ্ন সেই মতামতগুলো দিবেন, কবে নাগাদ সেটি দিতে পারেন এবং এই বিষয়ে কিছু যোগ করবেন কিনা? দেখেন, অবশ্যই বিএনপি একটা বড় দল, বিএনপির উপর অনেক কিছু ডিপেন্ড করে বাংলাদেশের। যেভাবে আমাদের হেয় করা হোক বা যাই করা হোক না কেন। কিভাবে হেয় করা হচ্ছে আপনাদের? অনেকভাবে হেয় করা হচ্ছে, অনেকভাবে। আপনি দেখেন ছোট ছোট মানুষগুলোর যে কথাগুলো তারা ওই ভারটা নিতে পারে কিনা আমি জানি না, যে ভার হিসেবে এসে তারা কথা বলে, তারা জানেই না যে কি বলতে হবে আর কি বলছে। সেইখানে বিএনপি কিন্তু তারপরেও বিএনপি কিন্তু কিছুই বলে নাই তাদেরকে, খুব সহানুভূতিশীল হিসেবে বিএনপি ডিল করছে। এখন আমি মনে করি যে বিএনপি সামনের দিনগুলোতেও, আমাদের নেতা জনাব তারেক রহমান, উনি বারবার একটা কথা বলছে যে বাংলাদেশ নিয়ে ভীষণভাবে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রটা আমাদের উৎরে যেতে হবে, এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে। বিএনপির পক্ষ থেকে বলেছেন, দায়িত্বশীল জায়গা থেকে বিএনপির বিষয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, তাদেরকেও দেশ ছাড়া করার একটা পরিকল্পনা হচ্ছে, এরকম কিছু হচ্ছে কিনা? অবশ্যই আপনি যেটা বলেছেন সেখানে তো দাড়িকমা সেমিকোলন সব দিয়েই বলেছেন, এখানে তো আর বলার অপেক্ষা থাকে না। আপনি দেখেন প্রত্যেকটা ব্যাপারে যারা রাতের অন্ধকারে যোগাযোগ করার চেষ্টা করে, তারা দিনের বেলায় বিএনপিকে নিয়ে যা খুশি তাই বলে। এই যে যা খুশি তাই, জনাব তারেক রহমান তিনি বলেছেন যে বিএনপিকে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে। মিডিয়া ট্রায়াল কারা করছে এটি? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, নতুন রাজনৈতিক দল জামাতে ইসলামী, না কারা করছে? এদের একটা যুগসূত্রিতা আছে, এদের আপনি যাদের কথা বললেন তিনজনেরই একটা যুগসূত্রিতা আছে। আপনি যদি অন্য কেউ আরো যুক্ত আছে কিনা, আমি যুগসূত্রিতার সঙ্গে আমি এইটুকু বলতে চাই, আপনি দেখেন যে তারা যখন 5ই আগস্টের পূর্ববর্তীতে তারা বিভিন্ন আন্দোলনটা করেছে, তারা কিন্তু অনেকটা জামাতের হয়ে আন্দোলন করেছে, কখনো ছাত্রলীগের হয়ে আন্দোলন করেছে, কখনো অন্য পার্টির হয়ে আন্দোলন করেছে, কাক হয়ে আপনার উকিল হয়ে কাকের বাসায় ডিম দিয়েছে, সেই কাক বাচ্চা ফুটিয়ে মানুষ করেছে, তারপরে আপনার কুকিল চলে গিয়েছে। এই যে তারা, জনগণ কিন্তু এত বোকা না, জনগণ এগুলা বুঝে, এবং বুঝে বলে একটা বাচ্চা পোলাপান যাদের সম্পূর্ণ ফিউচারটা পড়ে আছে, তারা যদি এতভাবে তারা যদি আপনার কি বলে অন্যায়ভাবে লিয়াজু করে,
অন্যায়ভাবে লিয়াজু করে। অন্যায়ভাবে, তাহলে রাষ্ট্র কি আমি হতে আপা পারে? ফিরবো আপনার কাছে অনুষ্ঠানের শেষ পর্যায়ে। অন্যায়ভাবে লিয়াজু করে বিএনপির নামে বিএনপিকে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে কিনা? আচ্ছা, বিএনপিকে মিডিয়া ট্রায়াল করার এই আশঙ্কার কথাটি সম্প্রতি আমরা শুনলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এটা বললেন, এবং তিনি সেখানে বলছেন যে 111-এর মতো করে। এখন একজন সংবাদকর্মী হিসেবে আমার যেটা মনে হয়, মানে 111-এর সময় 2006-07 আমলে তারেক রহমানকে নিয়ে অনবরত বাংলাদেশের প্রথম সারির দৈনিক কাগজে যে ধরনের প্রোপাগান্ডা রিপোর্ট হয়েছিল, সেই ঘটনার এই যে 24 বছর যদি আমরা বলি যে 23 বছর 20 বছর পার হয়ে গেছে, 18 বছর পার হয়ে গেছে, 18 বছর পার হওয়ার পরও এতদিনে পর্যন্ত একটি অভিযোগ পর্যন্ত এখন পর্যন্ত সত্য হিসাবে প্রমাণিত হয়নি। পাশাপাশি আমি বাংলাদেশের প্রথম সারির সম্পাদককেও পরবর্তীতে টেলিভিশনে এসে তারা দুঃখ প্রকাশ করেছে যে 111-এর আমলে তৎকালীন সেনা শাসনের সরকার, তৎকালীন 111-এর সরকার তাদেরকে যেই নিউজ তাদেরকে প্রোভাইড করতো তারা সেই সংবাদ প্রকাশ করতে বাধ্য ছিল, সেই জন্য তারা পরবর্তীতে দুঃখ প্রকাশ করেছে। তাহলে তো ঘটনা সত্য যে এক সময় তারেক রহমান যেটা বলেছেন সেটা সত্য। এখন তিনি আবার সাম্প্রতিক সময়ে তিনি সেই আশঙ্কাটা করছেন, যিনি ভুক্তভোগী তিনি তো সেই আশঙ্কা করতেই পারেন। সত্য আমার মনে হচ্ছে তিনি সেটা বলছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আমাদের মাননীয় উপদেষ্টা, তিনি একটি সম্প্রতিকালে বই প্রকাশনা করেছেন, মাতৃভূমি অথবা মৃত্যু, জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু। এই বিষয়টি নিয়ে আপনি লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় লিখেছেন 5 আগস্ট 2024-এ শেখ হাসিনার পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে শিক্ষার্থী প্রতিনিধিদের ভার্চুয়াল বৈঠক হয়েছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া তার বইয়ে লিখেছেন সেই বৈঠকে উপস্থিত ছিলেন 4 জন। তিনি বইয়ে লিখেছেন সেই বৈঠকে আমি, নাহিদ ভাই, মাহফুজ ভাই ও নাসির ভাই ছিলাম। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই তথ্যটি অসত্য আপনি লিখেছেন, কোন দৃষ্টিভঙ্গি থেকে অসত্য? আচ্ছা, এটা আমি তথ্য হিসাবে বলছি। 5ই আগস্টে একজন সংবাদকর্মী হিসেবে, বাংলাদেশের একজন গণতন্ত্রকামী নাগরিক হিসাবে আমি এই জুলাই ছাত্র আন্দোলনে আমরাও জড়িত ছিলাম, যার ছাত্র জনতার আন্দোলনে। এবং 5ই আগস্ট সন্ধ্যায় তারেক রহমান সাহেবের সঙ্গে ছাত্র প্রতিনিধিদের যেই বৈঠকটি হয়েছিল, সেই বৈঠকটি আসিফ লিখেছেন বইতে। সেই বৈঠকটি আয়োজন করেছিলাম আমি, আমার সাথে আরও একজন ছিলেন যিনি এখন বর্তমানে জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। তো আমরা 2 জন সেই বৈঠকটি আয়োজন করেছিলাম। সেই বৈঠকে এই 4 জন শুধু উপস্থিত ছিলেন না, আরও সমন্বয়করা ছিলেন, আরও 1-2 জন ছিলেন, এবং একই সাথে ছিলেন তারেক রহমান ছিলেন, তারেক রহমানের কন্যা জায়মা রহমান ছিলেন, এবং বিএনপির একজন সম্পাদক একে মহিদুজ্জামান ছিলেন, এবং বিএনপির কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক ছিলেন। এবং তারেক রহমান সাহেব সেই ভার্চুয়াল বৈঠকে প্রথমে এসেই উপস্থিত সবাইকে, সমন্বয়কদেরকে, ছাত্র নেতৃবৃন্দদেরকে বললেন যে সবাইকে অভিনন্দন, সবাইকে তিনি সালাম দিলেন, ধন্যবাদ জানালেন, অভিনন্দন জানালেন, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হলো। এবং তিনি এটাও বললেন যে আমার কন্যা, যিনি বয়সে আপনাদের প্রায় কাছাকাছি, আমি আজকের এই বিশেষ দিনে আমার মেয়েকে আপনাদের সামনে নিয়ে আমি হাজির হয়েছি। তো এই হচ্ছে কি ঘটনা। এখন কেউ একজন বই লিখলো, আমি আশা করব যে আসিফ তার বইতে পরবর্তীতে এটা, কারণ আরও যারা সমন্বয়ক ছিলেন, আরও যারা ছিলেন, সবাই তো এখন পর্যন্ত জীবিত সবাই। সো এরকম একটা ভুল কেন হলো আমি ঠিক আসলে বুঝতে পারছি না আর কি। ঠিক, অনেক বিষয় নিয়েই অনেক ধরনের কথা আছে। আপনার কাছে জানতে চাই, এই যে আবার আমি নির্বাচন প্রসঙ্গে একটু যেতে চাই। আপনারা বলছেন দ্রুত নির্বাচন দেওয়ার কথা এবং ডিসেম্বরে নির্বাচনের কথা অন্তর্বর্তীকালীন সরকার বলছে, কিন্তু আরও আমরা শুনতে পাচ্ছি, বিভিন্ন গণমাধ্যমেই শুনতে পাচ্ছি নির্বাচন নিয়ে অনেক ধরনের সংশয় রয়েছে। আপনাদের মনেও সংশয় রয়েছে কিনা? জি, আমরা তো মাঝে মাঝে প্রায় সময়ই বলছি যে এটা একটা ষড়যন্ত্র, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমাদের নেতা জনাব তারেক রহমান যে প্রপার ঠিক সময়ে নির্বাচনটা এই সরকার দিতে চাচ্ছেন। আপনার মনে পড়ে যে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, উনি লাস্টে বিবিসির সাথে আপনার সাক্ষাৎকারে উনি যদি তবে এইসব কথা বলেছেন নির্বাচন নিয়ে। নির্বাচন নিয়ে একজন, আমরা কি একটু বেশি চুলচেরা বিশ্লেষণ করছি? না, চুলচেরা যখন আপনি বা আমি কথা বলবো একজন সাবেক সংসদ সদস্য হিসেবে, তা মানুষ আশা করে তারপরেও যদি কিছু ভুলভাল হয়ে যায় মানুষ ওটা এক্সকিউজ করতে পারে। কিন্তু একজন চিফ অ্যাডভাইজার, তার কথা বলার কিন্তু প্রত্যেকটা কথা কিন্তু দাড়ির সঙ্গে হয়, প্রত্যেকটা কথার সঙ্গে কিন্তু সে বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা করে এবং তার কথাগুলো নড়চড় হয় না। বলে না যে হাকিম নড়ে কিন্তু হুকুম নড়ে না, কিন্তু ওনার প্রতিনিয়তই ওনার হুকুম নাড়ানাড়ি হচ্ছে। এই নাড়ানাড়িটা কিন্তু দেশের জন্য মঙ্গলদায়ক না। উনি একসময় এটা বলছে, আবার যখনই আপনার নতুন দল যখন বলছে যে আপনার শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত অথবা
আপনার বিচার এবং সংস্কার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনের কথা কেউ মুখে আনবে না, সংস্কারের কথা মুখে আনবেন না, তখন কিন্তু উনি আবার যদি তবেতে চলে যাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু রাষ্ট্রের জন্য মঙ্গলদায়ক না, কারণ রাষ্ট্র কিন্তু এখনো মঙ্গলদায়ক জোনে অবস্থান করছে না। রাষ্ট্রের আইন শৃঙ্খলার অবস্থান, রাষ্ট্রের আপনার মব জাস্টিস, রাষ্ট্রের আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সব কিছু মিলে রাষ্ট্র ভীষণভাবে খারাপ অবস্থায় আছে। এই খারাপ অবস্থার মধ্যে যদি এই জিনিসগুলো যারা পারছে না তারা যদি আবার সময় লঙ্ঘন করছে, সময় ক্ষেপণ করছে, তাহলে কিন্তু রাষ্ট্রের জন্য আরো বেশি খারাপ বয়ে নিয়ে আসবে। আমরা মনে করি আপনাদের সেই ভয়টা থেকেই যাচ্ছে। এবং আমরা কি মনে করতে পারি যে এই রমজানের পরে রাজনৈতিক প্রেক্ষাপটেও চেঞ্জ আসবে? আসতে পারে, অস্বাভাবিক কিছুই না, আসতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, মেট্রোসেম টু দ্য পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের রাজনৈতিক দলগুলো জাতির জন্য যেইগুলো ভালো সেই প্রশ্নে নিশ্চয়ই ঐকমত্য হতে পারবে এবং যতটুকু সংস্কার দরকার সেই সংস্কারের পথেই আমরা এগিয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।